শুরু করছি পদ্মজা উপন্যাসের ৯ নম্বর পর্ব। যে গল্প শুনলে মনে হবে এ যেন আপনারই গল্প। শুরু হচ্ছে এক অনন্ত ভালোবাসার গল্প, পদ্মজা, ইলমা বেহরোজের কলমে। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে গেল। তার কপাল বেয়ে রক্ত ঝরছে। ফার্স্ট এইড বক্স আনতে একজন দৌড়ে যায় বাড়ির ভেতর। লিখন কিছুটা সময়ের জন্য থমকালো। আবুল জাহেদের ক্ষতটা ব্যান্ডেজ করার পর তাকে একটা চেয়ারে বসতে দেওয়া হয়। হেমলতা এক হাতে লাঠির ভর দিয়ে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন। লিখন বিস্ময় নিয়ে প্রশ্ন করল, কি হয়েছে? আপনি তাকে আঘাত করেছেন কেন? হেমলতা স্বাভাবিক কণ্ঠে বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে ঘুরঘুর করে। তার উদ্দেশ্য খারাপ। লিখন চোখের কোণ দিয়ে পদ্মজাকে দেখে আবুল জাহেদকে প্রশ্ন করলেন, তিনি যা বলছেন সত্যি? আবুল জাহেদ গম গম করে উঠল, এখানে আমি আজই প্রথম এসেছি। ঘুম আসছিল না, তাই হাঁটতে হাঁটতে চলে এসেছি। বলা নেই কওয়া নেই, হুট করেই তিনি আক্রমণ করে বসলেন। কি ব্যথা! কপালে হাত রাখলো সে। হেমলতা প্রতিবাদ করলেন দৃঢ় স্বরে, ভুলেও মিথ্যা বলবেন না। আবুল জাহেদ কিছুতেই তার উদ্দেশ্য স্বীকার করল না। তর্কে তর্কে ভোরের আলো ফুটল। হেমলতা কঠিন করে জানিয়ে দিয়েছেন আজই এই বাড়ি ছাড়তে হবে। হেমলতার সিদ্ধান্ত শুনে দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তীরে এসে নৌকা ডুববে নাকি? সিনেমার শেষ অংশটুকু এখনো বাকি। শর্ত অনুযায়ী আরও 10 দিন সময় আছে। দলের একজন বয়স্ক অভিনেতা এই সিদ্ধান্তে প্রতিবাদ করলেন। হেমলতা জবাব দিলেন, আমার 3টা মেয়ের নিরাপত্তা দিতে পারবেন? একটা পুরুষ মানুষ রাতের আধারে যুবতী মেয়েদের ঘরের পাশ দিয়ে ঘুরঘুর কেন করবে? কিসের ভিত্তিতে? কাউকে কথা বলার সুযোগ না দিয়ে সবাইকে এড়িয়ে লাহারি ঘরে চলে গেলেন হেমলতা। এদের সঙ্গে তর্ক করে শুধু সময় নষ্ট হবে। আবুল জাহেদের ধর্ত চাহনি তার নজরে এসেছে বারংবার। প্রথম রাতে পায়ের আওয়াজ শুনে চিনতে পারেননি। পরের দিন সন্দেহ তালিকায় থাকা 4-5 জনকে অনুসরণ করে। তিনি নিশ্চিত হন রাতে কে লাহারি ঘরের পাশে হেঁটেছিল। ঘরের ডান পাশে পলিথিন কাগজ দিয়ে ঢাকা তুষের স্তূপ রাখা আছে। অসাবধানতায় আব্দুল জাহেদের কাদামাখা জুতো তুষের স্তূপে পড়ে যায়, তাই তুষ লেগে যায় জুতায়। হেমলতা বাড়ির বারান্দায় সেই জুতো জোড়া দেখতে পান। তুষ বাড়ির আর কোথাও নেই, তাই ব্যস্ত হয়ে তুষের স্তূপের কাছে এসে দেখেন একজোড়া জুতোর ছাপ। সেই জুতো যখন আব্দুল জাহেদ পরল তখন তিনি পুরোপুরিভাবে নিশ্চিত হলেন শিয়ালটা আসলে কে। শুটিং দলটার মধ্যে একটা হাহাকার লেগে গেছে। বেশ কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে আলোচনা চলল। হেমলতাকে কিছু বলে লাভ নেই, তা প্রত্যেকে বুঝে গেছে। তাই সবাই মোর্শেদকে ধরল। বিনিময়ে তারা আরও টাকা দিতে রাজি আছে। হেমলতার ধমকের ভারে তখন চুপ হয়ে গেলেও টাকার কথা শুনে মোর্শেদের চোখ দুটি জলজল করে ওঠে। ঘরে এসে হেমলতার সঙ্গে ধুমধু মার ঝরগা লাগিয়ে দেন। হেমলতা প্রথমে কিছুতেই রাজি হননি, তবে শেষ অবধি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে বেশ অস্বস্তি বোধ করছিলেন। 10 দিনের বদলে 5 দিনের সময় দিলেন। যতক্ষণ এরা বাড়ি না ছাড়বে তিনি শান্তি পাবেন না। তবে একটা স্বস্তির নিঃশ্বাসও ফেললেন। ভাগ্যিস কোনো ঘটনা ঘটার আগে ব্যাপারটা সামলানো গেছে। বেশ গরম পড়েছে আজ। পদ্মজা পার্টিতে বসে মনোযোগ দিয়ে মুন্নাকে শেখাচ্ছে কাকে কি ডাকতে হবে। আমায় ডাকবি বড় আপা, পূর্ণাকে ছোট আপা, আর পেমা তো তোর সমান, তাই পেমা ডাকবি। 2 জন মিলেমিশে থাকবি, বুঝেছিস? হ, বুঝছি। আম্মাকে তুইও আম্মা ডাকবি। আমাদের আম্মা আব্বা এখন থেকে তোরও আম্মা আব্বা, বুঝেছিস? মুন্না বিজ্ঞ স্বরে বলল, হ, বুঝছি। হেমলতা রান্না রেখে উঠে আসেন। মুন্নাকে বললেন, শুদ্ধ ভাষায় কথা বলবি, তোর পদ্ম আপা যেভাবে বলে। মুন্নার সরল স্বীকারোক্তি, কইয়া মনে। পদ্মজা বলল, কইয়া মনে না, বল। আচ্ছা বলবো। মুন্না বাধ্য ছেলের মতো হেসে বলল, আচ্ছা বলবো। হেমলতা হেসে চলে যান।
পূর্ণা রুম থেকে মুন্নাকে ডাকলো। মুন্না রে। হ ছোটু আপা। পদ্মজা মুন্নার গালে আলতো করে থাপ্পড় দিয়ে বলল, বল। জি ছোট আপা। মুন্না পদ্মজার মতো করেই বলল, জি ছোট আপা। পদ্মজা হাসলো। পূর্ণা বলল, তোর নাম পাল্টাতে হবে। আমি তোর নতুন নাম রেখেছি। কে রে? নাম পাল্টাইতাম কে রে? পদ্মজা কিছু বলার আগে মুন্না প্রশ্ন করল, আচ্ছা এই কথাটা কেমনে কইতাম? পদ্মজা হেসে কপাল চাপড়ায়। এই ছেলে তো আঞ্চলিক ভাষায় বুধ হয়ে আছে। পূর্ণা বলল, তুই এখন আমাদের ভাই, আমাদের নামের সঙ্গে মিলিয়ে তোর নাম রাখা উচিত। উচিত না। মুন্না দাঁত কেলিয়ে হেসে সাই দিল। হ্যাঁ, এজন্যই তোর নাম পাল্টাতে হবে। আজ থেকে তোর নাম প্রান্ত মোড়ল। সবাইকে বলবি এটা, মনে থাকবে? হ্যাঁ মনে রাখাম। বল। আচ্ছা মনে রাখবো। আচ্ছা মনে রাখবো। দুপুর গড়াতেই হাজেরা এলো। সঙ্গে নিয়ে এসেছে বানোয়াট গল্প আর বিলাপ। ইশারা ইঙ্গিতে সে লাউ চাইছে। মোশেদ গতকাল সব লাউ বাজারে তুলেছেন। গাছে আর একটা ছিল। এদিকে ঘরে চিংড়ি মাছ আছে। প্রান্ত লাউ দিয়ে চিংড়ি খাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে বলে হেমলতা ছেলের ইচ্ছে পূরণ করতে হাসি মুখে শেষ লাউটা ছিঁড়ে এনে ঘরে রেখেছেন। এখন আবার হাজেরাও লাউ চাইছে। কেউ কিছু চাইলে হাতে থাকা সত্ত্বেও হেমলতা ফিরিয়ে দেননি। আজও দিলেন না। তিনি হাজেরাকে হাসি মুখে লাউ দিয়ে দিলেন। হাজেরা সন্তুষ্টি প্রকাশ করে চলে গেল। পদ্মজা মায়ের দিকে অসহায় চোখে তাকালো। প্রান্ত এই বাড়িতে এসে প্রথম যা চাইল তাই পেল না। মনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে না তো? হেমলতা পদ্মজার দৃষ্টি বুঝেও কিছু বললেন না। প্রান্তকে ডেকে কোলে বসালেন। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। দুপুরে তিনি গোসল করিয়েছেন। মনে হচ্ছিল কোনো ময়লা স্তূপ পরিষ্কার করা হচ্ছে। জন্মদাতার মৃত্যু প্রান্তের ওপর বিন্দুমাত্র প্রভাব ফেলল না। এজন্য কেউই অবাক হয়নি। বাপ ছেলের শুধু রাতেই একসঙ্গে থাকা হতো। অনেক রাত প্রান্ত একা থেকেছে। এইটুকু ছেলে কত রাত ভয় নিয়ে কাটিয়েছে। হেমলতা আদুরে কণ্ঠে বললেন, একটা গল্প শোনাই। শুনবি? হুনাও। পদ্মজা প্রান্তের ভাষার ভুল ধরিয়ে দিল। হুনাও না, বল শোনাও আম্মা। প্রান্ত মাথা কাত করে হেমলতাকে বলল, শোনাও আম্মা। আম্মা ডাকটা শুনে হেমলতার বুক বিশুদ্ধ ভালো লাগায় ছেয়ে গেল। তিনি কণ্ঠে ভালোবাসা ঢেলে বললেন, আমাদের একদিন মরতে হবে জানিস তো? হ। জান্নাত জাহান্নামের কথা কখনো কেউ বলেছে? প্রান্ত মাথা দুই পাশে নাড়ালো। কেউ শোনায়নি। হেমলতা এমনটাই সন্দেহ করেছিল। প্রান্ত এ সম্পর্কে জানে না। তিনি ধৈর্য নিয়ে সুন্দর করে জান্নাত জাহান্নামের বর্ণনা দিলেন। জান্নাতের বর্ণনা শুনে প্রান্তর চোখ দুটি জল জল করে উঠল। প্রশ্ন করলো হাজারটা। হেমলতাকে জানালো সে জান্নাতে যেতে চায় না, জাহান্নামে যেতে চায়। হেমলতা বললেন, আচ্ছা এখন গল্পটা বলি, মন দিয়ে শুনবি। প্রান্ত মাথা কাত করে হ্যাঁ সূচক সম্মতি দিল। হেমলতা বলতে শুরু করলেন, একজন মহিলা একা থাকতো বাড়িতে। না, দুটি ছেলে মেয়ে থাকতো তার সঙ্গে। খুব ছোট ছোট, খুব অভাব তাদের। ছোট একটা জায়গায় মাটির ঘর। ঘরের সামনে শখ করে একটা লাউ চারা লাগায়। লাউ গাছ বড় হয়, পাতা অনেক। এই লাউ পাতা দিয়ে দিন চলে তাদের। কখনো সিদ্ধ করে খায়, নুন মরিচ পেলে শাক রেঁধে খায়। তো একদিন একজন ভিক্ষুক এলো। ভিক্ষুকটি খায় না 2 দিন ধরে। লাউ গাছের পাতা দেখে তার ভীষণ খেতে ইচ্ছে করে। লাউ গাছের মালিককে ভিক্ষুক বলে লাউ পাতা দিতে, রেঁধে খাবে। খুব অনুনয় করে বলে। মহিলাটির মায়া হয়। ভিক্ষুক মহিলাকে কথা শোনাতে শোনাতে কয়টা লাউ পাতা ছিঁড়ে দেয়। তার কয়দিন পর লাউ গাছের মালিক মারা গেল। গ্রামবাসী সহ মসজিদের ইমাম মিলে দাফন করে তাকে। বুঝতে পেরেছিস প্রান্ত? হ্যাঁ। প্রান্ত মনোযোগ দিয়ে শুনছে। মনোযোগকারী শ্রোতা সে। হেমলতা বাকিটা শুরু করলেন। গ্রামের ইমাম একদিন স্বপ্ন দেখেন যে মহিলাটিকে
তিনি দাফন করেছেন। তার চারপাশে আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু তার গায়ে আঁচ অবধি লাগছে না। মহিলাটিকে ঘিরে রেখেছে লাউ পাতা, তাই আগুন কাছে ঘেঁষতে পারছে না। ওই যে সে এক ভিক্ষুককে নিজের একবেলা খাবারের লাউ পাতা দান করেছিলেন, সেই লাউ পাতা এখন তাকে কবরের শান্তি থেকে বাঁচাচ্ছে। জাহান্নাম থেকে বাঁচতে আমাদের অনেক ইবাদত করা উচিত, তার মধ্যে একটি হলো দান। সামর্থ্য অনুযায়ী দান করা উচিত, কাউকে ফিরিয়ে দেওয়া উচিত না। বোঝা গেছে? হ, বুঝছি। আমিও অনেক দান করাম। হ, করবি। অনেক বড় হবি জীবনে, আর অনেক দান খয়রাত করবি। আচ্ছা প্রান্ত, এখন যদি কোনো অভাবী এসে বলে তোর লাউটা দিতে, তুই কি করবি? প্রান্ত গভীর হয়ে ভেবে বলল, দিয়া দিয়াম। একটু আগে একজন মহিলা এসেছিল, দেখেছিস? হ, দেখেছি। সে খুব গরিব, বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে। এসে বলল লাউ দিতে, তাই তোর লাউটা দিয়েছি। এজন্য কি এখন তোর মন খারাপ হবে? লাউডা তো তুমি দিছো, তাহলে তোমারে আগুন থাইকা বাঁচাইব লাউডা। লাউডা আমি দিলেও তোর জন্য ছিল, তুই এখন খুশি মনে মেনে নিলে লাউডা তোকে আগুন থেকে বাঁচাবে। হেমলতার কথায় প্রান্তর চোখে মুখে দীপ্তি ছড়ায়। পরপরই মুখ গম্ভীর করে প্রশ্ন করল, একটা লাউ কেমনে বাঁচাইব আমারে? প্রান্তর নিষ্পাপ কণ্ঠে প্রশ্নটা শুনে হেমলতা পদ্মজা পূর্ণা হেসে উঠল। পদ্মজা বলল, কয়টা পাতা অনেকগুলো হয়ে মহিলাটিকে বাঁচিয়েছিল, তেমন একটা লাউ অনেকগুলো হয়ে তোকে বাঁচাবে। প্রান্ত একটার পর একটা প্রশ্ন করেই যাচ্ছে। হেমলতা হেসে হেসে তার উত্তর দিচ্ছেন। পদ্মজার হুট করেই প্রান্তর থেকে চোখ সরে হেমলতার উপরে পড়ে। মা হাসলে সন্তানদের বুকে যে আনন্দের ঢেউ ওঠে তা কি মায়েরা জানেন? পদ্মজার আদর্শ তার মা, সে তার মায়ের মতোই হতে চায়, হুবহু মায়ের মতো। 5 দিন শেষ, শুটিং দলের মধ্যে খুব ব্যস্ততা, সব কিছু গোছানো হচ্ছে। তাড়াহুড়ো করে 5 দিনে শেষ করা হয়েছে শ্যুট। লিখন উঠানে চেয়ার নিয়ে বসে আছে। চিত্রা এসে তার পাশে বসলো, কাশির মতো শব্দ করলো লিখনের মনোযোগ পেতে। তাকালো লিখন, লান মুখে প্রশ্ন করলো, সব গোছানো শেষ? শেষ। তুমি তো কিছুই গোছাওনি। বিকেলে রওনা দেব। আমার আর কি আছে গোছানোর, দুপুরে শেষ করে ফেলবো। মন খারাপ? লিখন কিছু বলল না, তাকালো লাহারি ঘরের দিকে। দৃষ্টিতে শূন্যতা, কিছু ফেলে যাওয়ার বেদনা। বুকের বাপাশে চিনচিন করা ব্যথাটা আর সহ্য হচ্ছে না। চিত্রা হাতঘড়ি পড়তে পড়তে বলল, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে। লিখন কিছু বলল না, তবে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। চিত্রা বলল, পদ্মজা কিন্তু অনেক বড়ই। শুনেছি আগামী মাসে ওর 17 হবে। এই গ্রামে 17 বছর বয়সী অবিবাহিত মেয়ে হাতে গোনা কয়টা? পদ্মজার 90% সহপাঠী বিবাহিত, তাছাড়া খুব কম মেয়েই স্কুলে পড়ে। চিত্রার কথা অগ্রহ করে লিখন বলল, তোমার বিয়েটা কবে হচ্ছে? ভগবান চাইলে বছরের শেষ দিকে। কিছুক্ষণের মধ্যে সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা মোশেদ বিদায় দিতে এসেছেন। দলটার 3-4 জনের চরিত্রের সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। তারা হেমলতার সঙ্গে মিশে গিয়েছিল, নিজের বাড়ি মনে করে থেকেছে, বাড়ির দেখাশোনা করেছে। লিখন হেমলতার আড়ালে একটা সাহসিকতা কাজ করে ফেলল। ব্যস্ত পায়ে চলে গেল লাহারি ঘরের দিকে। বারান্দায় বসেছিল পদ্মজা। লিখনকে দেখে ভয়ে কেঁপে উঠল তার বুক। পদ্মজাকে কিছু বলতে দিল না লিখন। সে দ্রুত বারান্দায় উঠে পদ্মজার হাতে একটা চিঠি গুজে দিয়ে জায়গা ত্যাগ করল। প্রবলভাবে কাঁপছে পদ্মজা, এমনকি পূর্ণাও। চৌকি থেকে ব্যাপারটা খেয়াল করে হতভম্ব। খোঁড়ার মতো ধীর পায়ে হেঁটে এলো সে। ততক্ষণে পদ্মজার সারা শরীর বেয়ে ঘাম ছুটছে, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে। হাত থেকে পড়ে গেল চিঠি। সেই চিঠি দ্রুত কুড়িয়ে নিল পূর্ণা। পদ্মজার মনে হচ্ছে এখনই সে মাথা ঘুরে পড়ে যাবে। হেমলতা এসে দেখেন
পদ্মজা হাঁটুতে থুতমি ঠেকিয়ে বসে আছে, কেমন দেখাচ্ছে যেন। তিনি উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলেন, পদ্ম, শরীর খারাপ? মায়ের কণ্ঠ শুনে পদ্মজা ভয় পেল। বাতাসে অস্বস্তি, নিঃশ্বাসে অস্বস্তি, দুটি চোখ স্থির রাখা যাচ্ছে না, নিঃশ্বাস এলোমেলো। পূর্ণা পরিস্থিতি সামলাতে বলল, আম্মা, আপার মাথা ব্যথা। হুট করে এমন মাথা ব্যথা উঠল কেন? পদ্মরে, খুব ব্যথা? পদ্মজা অসহায় চোখে পূর্ণার দিকে তাকালো। আকস্মিক ঘটনায় সে ভেঙে পড়েছে। ডান হাত কাঁপছে অনবরত। হেমলতা চোখ ঘুরিয়ে দুই মেয়েকে দেখলেন। এদের হাবভাব হঠাৎ সন্দেহজনক লাগছে। তিনি কঠিন স্বরে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস দুইজন? কেউ এসেছিল? মায়ের প্রশ্নে পদ্মজার চেয়ে পূর্ণা বেশি ভয় পেল। হাতের চিঠিটা আরও শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে তা না পড়ে এই চিঠি হাতছাড়া করবে না সে। এটাই ছিল আজকের পর্ব, পদ্মজার এক টুকরো অনুভব। গল্পটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করুন, কমেন্ট করে জানান কোন লাইনটা আপনার হৃদয় ছুঁয়েছে। আর হ্যাঁ, নতুন পর্ব দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি ভয়েস অফ সমিন। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকবেন, শব্দে, অনুভবে, ভালোবাসায়।